চুরি করেছিল। তারা চুরি করছে এমন ভাবে শেষ পর্যন্ত 7 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল এনেছিল মরহুম শেখ মুজিবুর রহমান। আপনারা শুনেছেন ইতিহাস। 7.5 কোটি কম্বল যদি 7 কোটি হয়, ভাগে একটা করে পাওয়া যাবে না? তারপরেও তো কিছু বাকি থাকবে। তিনি যখন তার নিজের ভাগটা পেলেন না, তখন তার দলের লোককে বলল, এই চোরের আমার ভাগের কম্বলটা কোথায় গেল? 7.5 কোটি কম্বল আনলাম 7 কোটি মানুষের জন্য, তারপরে চুরি এমন ভাবে করলা আমার ভাগটা পর্যন্ত দিলে না তোমরা। এবং এই চোরের যে পরম্পরায় যারা আসছিল, এখন খালি চোরের খনি না, ডাকাতের খনিও আমরা দেখছি তাদের মধ্যে ছিল। ওরা ব্যাংক দখল করেছে, ব্যাংক চুরি করেছে, ওরা ইসলামিক বিশ্ববিদ্যালয় তারা চুরি করেছে, জবরদখল করেছে, বিভিন্ন ভাবে তারা আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আপনারা জানেন এই দলটি শুধু চুরির সাথে জড়িত নয়, জেনা ব্যভিচারের সাথে জড়িত। আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা একদম ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল, মনে আছে আপনাদের? ধর্ষণের সেঞ্চুরি, এটা সবচেয়ে জঘন্য একটা ইতিহাস বাংলাদেশের জন্য। আওয়ামী লীগ সেটা তারা রচনা করে গেছে। শুধু তাই নয়, তারা যেভাবে বাংলাদেশের মানুষকে পরাধীনতার জিম্মির আবদ্ধ করেছে, বাংলাদেশ থেকে সকল কিছু প্রতিবেশী দেশকে দিয়েছে, কিন্তু প্রতিবেশী দেশ থেকে কিছুই আনতে পারে নাই। বলেন কিছু আনতে পেরেছে? বরং আমাদের দেশের সবকিছু সেখানে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি তাদের এই আচরণের কারণে বাংলাদেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলেই আজকে বিক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলন শুরু করেছে। দীর্ঘদিন আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে আসতে পারে নাই। বিগত জুলাই আগস্টের যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, সেই আন্দোলন আল্লাহর মেহেরবানিতে সকল মহলের মধ্যে এটা আবেদন সৃষ্টি করার পরে সকলেই মাঠে নেমেছিল। মহিলারা পর্যন্ত নেমেছিল, মহিলাদের কোলে বাচ্চা নিয়ে 1.5 বছরের শিশু নিয়েও রাস্তাতে নেমেছিল। ইতিহাস আপনাদের জানা আছে। প্রিয় ভাইরা, আজকে আমরা সেজন্য বলতে চাই, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিল বলে আজকে আমরা বলছি, সেই সমস্ত ভাইরা যারা শহীদ হয়েছে ইমানের সাথে, তাদের শাহাদতকে আল্লাহ কবুল করুন, এবং যারা আহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। যে বাংলাদেশে আপনারা দেখেছেন আমরা কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছিলাম, মনে আছে আপনাদের? এই কেয়ারটেকার সরকারের উপকার কে ছিল? অধ্যাপক গোলাম আজম, ভাষা সৈনিক, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এটা পেশ করেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত সাবেক আমির জামাত আব্বাস আলী খান ঢাকা বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে সেই জনসভায় ঘোষণা করেছিল কেয়ারটেকার সরকারের ফর্মুলা, আপনাদের মনে থাকার কথা। সেই কেয়ারটেকার সরকার জাতীয় সংসদের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। পরপর 2টা নির্বাচন হয়েছিল, ভালোই নির্বাচন হয়েছিল। কিন্তু এই বর্তমান খুনি সরকার এবং পতিত সরকার, তারা দেখলো যে যদি এভাবে চলতে থাকে তাহলে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। সেজন্য নির্বাচনকে তারা নির্বাসনে দিয়ে দিল। নির্বাচন তারা করলো না, দিনের নির্বাচন রাতের বেলায় করেছে, মনে আছে আপনাদের? 300 আসনের মধ্যে 152টা আসনকে ঘোষণা করেছে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে। ভোট ছাড়া যদি নির্বাচিত হয়, নির্বাচন দরকার আছে? 151টা হলেই তো সরকার গঠন হয়, তার থেকে বেশি তারা পেয়েছে বিনা ভোটে। অতএব বাংলাদেশের ভোটকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা হত্যা করেছে। তারা শুধু হত্যাই করে নাই, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে। আমরা বলতে চাই, তাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। এই ইতিহাস বারবার বলার সময় আমাদের নেই। আমরা বলতে চাই, জাতির শিক্ষা এখান থেকে নিতে হবে। জালেম যারাই হোক না কেন, যত বড়ই হোক না কেন, যত পৃষ্ঠপোষকতা তাদের পিছনে থাক না কেন, জালেমকে পরাজিত হতেই হবে, মজলুমরা বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের লক্ষণ আমরা দেখতে পেলাম 5ই আগস্ট। বাংলাদেশ জামাত ইসলামীকে
1 তারিখে 1 আগস্টে শিবির এবং জামাতকে নিষিদ্ধ করলো, মনে আছে আপনাদের? 1 তারিখে নিষিদ্ধ করে সেদিনেই প্রকারান্তরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। যার ফলশ্রুতি আমরা দেখলাম 5 তারিখে কিছু না বলে, কাউকে না জানিয়ে চোরের মতো প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল। এবং শুধু তাই না, তাদের নিজের লোকগুলাকে বলে যেতে পারলো না। এর অর্থ হচ্ছে যে তারা সত্যিকার যদি মানুষকে ভালোবাসতো, দলকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, এভাবে পালাতে পারতো না। কথা ঠিক কিনা? আচ্ছা, শুধু ও তো পালাইলো, এখন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রশাসনে, বিচারক, পুলিশ, প্রশাসন, র্যাব, আপনি যেদিকে তাকাবেন অনেক লোক, এখনো প্রায় 200 মতো পুলিশ অফিসার ফিরে আসে নাই বলে আমরা খবর পাচ্ছি। তো যারা পালিয়ে গেল, এরা কি নিজে নিজেই পালায় না, অপরাধ করেছিল সেজন্য পালায় না? এরা জানে তারা যদি থাকতো তাহলে এখানকার জনগণ তাদেরকে এভাবে থাকতে দিত না, সেজন্য অপরাধী লোকেরা পালায় গেছে। অপরাধ করলেই পালায় যায়। জাতীয়ভাবে আওয়ামী লীগের লোকরা অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে, এই জন্য তারা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না। আমরা পরিষ্কার বলতে চাই, সকল মানুষের অধিকার আমরা স্বীকৃতি দিতে চাই, কিন্তু যারা অন্যায় করবে, জুলুম করবে, মানুষকে খুন করবে, গুম করবে, আয়না ঘর থেকে অত্যাচার নির্যাতন যত করছে, চুরি করবে, ডাকাতি করবে, এগুলা কি বিচার হওয়া ছাড়া তাদের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আছে? আমরা স্পষ্ট বলতে চাই উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে, আওয়ামী লীগ আসতে পারে, তাদের বিচার হবে, তারপরে বাংলাদেশে তাদের বিচার করার কোনো কাজ তাদেরকে করতে দেওয়া যাবে। বিচার হওয়ার আগে কোনো কাজই তাদেরকে করতে দেওয়ার সুযোগ বাংলাদেশে আছে বলে দেশের জনগণ মনে করে না। সেজন্য আমরা সকল অপরাধের বিচার চাই। অন্যায়ভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে, তার আমরা বিচার চাই। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যা করেছে সেটারও আমরা বিচার চাই। আমরা বিচার চাই প্রত্যেকটা মানুষ আজকে অবহেলিত হয়ে, বিশেষ করে বিচারালয়ে যারা গেছেন, আপনাদের মনে আছে যেভাবে তারা আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে কষ্টের মাধ্যমে। গায়েবী মামলার নাম কি আপনারা শুনেছিলেন? আগে কি শুনেছিলেন? এই গায়েবী মামলা তাদের আমলে আসছে। পুরুষের উপরে গায়েবী মামলা, মহিলাদের উপরে কোনো জায়গায় বাদ তারা রাখে নাই। সব জায়গায় তারা এই ধরনের অত্যাচার নির্যাতন করেছে। অতএব অত্যাচার নির্যাতনের বিচার হবে, এরপরে কোনো পুনর্বাসনের প্রশ্ন আছে, তার আগে কোনো পুনর্বাসনের প্রশ্ন হতে পারে না। উপদেষ্টা পরিষদ চেষ্টা করছে সংস্কার করার জন্য। তো সংস্কার করলে অপরাধী লোকগুলাকে তো দূর করতে হবে। যদি কোনো অপরাধী লোক থাকে, এক জায়গাতে আছে আর এক জায়গাতে যে বদলি করে দিল, এটা কি কোনো ভালো কথা হইল? একটা পচা লোক এক জায়গায় আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আর এক জায়গায় তাকে বদলি করে দিলেন, ওখানে যে আরেকবার দুর্গন্ধ ছড়াবে না? অতএব কোন দলীয় লোক, দূষিত লোক, অপরাধী লোকদেরকে এভাবে স্থানান্তর করে পুনর্বাসন করা যাবে না। বরং অপরাধীকে চাকরি থেকে বাদ দিয়ে যাদের অপরাধ নাই তাদেরকে এখানে বেছে বেছে হলেও দিতে হবে। প্রয়োজনে পুলিশের লোক নিতে হবে, র্যাবের লোক নিতে হবে, বিভিন্ন প্রশাসনের লোক নিয়ে হলেও ভালো লোকদেরকে পুনর্বাসিত করতে হবে। খারাপ লোকদেরকে ক্ষমতা থেকে বের করে দিতে হবে। ক্ষমতার আস্তাবনের থেকে তারা যদি ভাবে চলতে থাকে, তাহলে সঠিক সংস্কার হইতে পারবে না। এজন্য সংস্কার প্রকৃত অর্থ যাতে হয়, সেজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাইরা, শেষ কথা হচ্ছে সময়ের ব্যাপারে। সময় যতটুকু লাগা দরকার সংস্কারের জন্য, ততটুকু অবশ্যই দেওয়া দরকার। আপনারা কি মনে করেন? সংস্কারের প্রয়োজনে যতটুকু সময় দরকার সেটা নিবে, কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে, কেউ নিজেরাই বিভিন্নভাবে ক্ষমতায় থেকে গিয়েছে, অথবা সামরিক শাসন জারি করেছে, এভাবে জনগণের উপর তারা শাসন করেছে। আমরা কি এটা দেখতে চাই? আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রয়োজনীয় সংস্কার করে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে। আগামীকাল থেকে তারা বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত নেবে। এটা উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। এবং
জাতিকে একটা আশ্বস্ত করতে হবে যে আমরা সংস্কার করে এভাবে একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আজকের দাবি আমরা এখানে সরকারের কাছে জানাতে চাই। আপনাদের শুধু দোষ এটা আমরা বলবো না, অনেক সময় ভয়ের কারণে, অনেক সময় বিভিন্ন ধরনের প্রেশারের কারণে সৎ কথা হক কথা বলতে পারেন নাই। 5ই আগস্টের পরে আপনাদের কলম হকের পথে চলা উচিত। কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো ধরনের রিপোর্ট যাতে না আসে। মানুষ যা বলে, মানুষ যা চিন্তা করে সেটাকেই প্রাধান্য দিতে হবে এবং হক কথা লিখতে হবে। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদের প্রচার মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম, টেলিভিশন থেকে শুরু করে পত্র পত্রিকা যা আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ যাতে হক কথা শুনতে পারে, সত্য কথা বুঝতে পারে। বিশেষ করে যে হাতে আপনি কলম দিয়ে লিখছেন, যে অন্তর দিয়ে চিন্তা করে আপনি লেখেন, সেই হাতের মালিক, সেই চিন্তা করার অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। অতএব আপনাকেও মরতে হবে, আমাদেরকেও মরতে হবে। অতএব ওই আল্লাহ তাআলার যে বিধান, কোরআন এবং সুন্নাহর বিধান, সেই বিধানকে চালু করার জন্য আপনাদেরও ভূমিকা থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের সে ক্ষমতা আছে, আপনাদের কলমের শক্তি আছে, আপনাদের ব্যবহার করেন। আগামী দিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিভিশন চলবে, আপনাদের পত্র পত্রিকা চলবে, সামাজিক মিডিয়া চলবে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। সেটা